পশ্চিমারা কি সত্যিই পুতিনকে কোণঠাসা করতে পেরেছে, নাকি নিষেধাজ্ঞার আড়ালেই তৈরি হয়েছে পুতিনের সবচেয়ে বড় সুযোগ? আর যে কৌশলে রাশিয়ার প্রেসিডেন্ট পশ্চিমাদের হিসাব উল্টে দিলেন সেটাই বা কি, চলুন জানা যাক। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা বিশ্ব আত্মবিশ্বাসী ছিল। ধারণা ছিল নিষেধাজ্ঞার চাপে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়বে, ধনীরা বিদ্রোহ করবে আর পুতিন দুর্বল হবেন। কিন্তু প্রায় 4 বছর না যেতেই সেই ধারণা ভেঙে চুরমার। যুদ্ধ থামেনি, পুতিনও অনড়, বরং পশ্চিমারা আজ প্রশ্নের মুখে। ভুলটা হলো কোথায়? ভুলটা ছিল পুতিনকে শুধু একজন রাজনীতিবিদ হিসেবে দেখায়। বাস্তবে তিনি খেলেছেন আরও বড় খেলা, অর্থনীতি, ক্ষমতা আর ভয়কে এক সুতোয় বেঁধে। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা দেয়। ব্যাংকিং ব্যবস্থা থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করা হয়, শত শত বিলিয়নিয়ারের সম্পদ জব্দ হয়, ইয়ট, ভিলা, ব্যাংক অ্যাকাউন্ট সব ফ্রিজ। পশ্চিমাদের বিশ্বাস ছিল এত বড় ধাক্কায় রুশ ধনীরা বাধ্য হবে পুতিনের বিরুদ্ধে দাঁড়াতে। কিন্তু পুতিন এই পরিস্থিতিকে দেখলেন ভিন্নভাবে। তার চোখে এটা ছিল হুমকি নয়, বরং সুযোগ। নিষেধাজ্ঞার ফলে রুশ ধনীদের পশ্চিমে পালানোর রাস্তা বন্ধ হয়ে গেল। সুইজারল্যান্ড, লন্ডন, প্যারিস সব দরজা একে একে আটকে গেল। পুতিন বুঝে গেলেন এখন তাদের সামনে একটাই পথ, ক্রেমলিনের ছায়ায় থাকা। এখান থেকেই শুরু হয় তার আসল কৌশল, ফাঁদে ফেলা আনুগত্য। একদিকে ভয়, অন্যদিকে লাভ, এই দুইয়ের মিশেলে পুতিন তৈরি করেন নতুন নিয়ম। নির্দেশ মানলে ব্যবসা চলবে, যুদ্ধ অর্থনীতিতে জায়গা মিলবে, সম্পদ বাড়বে, আর প্রশ্ন তুললে সব শেষ। এই বার্তাটা সবচেয়ে স্পষ্ট হয়েছিল ওলেগ টিনকফের ঘটনায়। যুদ্ধকে পাগলাটে বলেছিলেন তিনি। ফলাফল, 1 সপ্তাহের মধ্যে নিজের প্রতিষ্ঠিত ব্যাংক প্রায় বিনামূল্যে বিক্রি করতে বাধ্য হন, হারান $1,000 কোটি সম্পদ, দেশ ছাড়েন। এই ঘটনা রাশিয়ার ধনীদের কাছে ছিল নীরব সতর্কবার্তা, মুখ খুললে তার পরিণতি কি হতে পারে। এরপর পুতিন চাল দেন দ্বিতীয় ধাপে, যুদ্ধ অর্থনীতি। ইউক্রেন যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, এটা এক বিশাল অর্থনৈতিক প্রকল্প। অস্ত্র, গোলাবারুদ, জ্বালানি, পোশাক, খাবার সবকিছুর দরকার। এই চাহিদা মেটাতে পুতিন খুলে দেন মুনাফার দরজা, তবে শুধু নিজেদের লোকেদের জন্য। ফলাফল, 2023 ও 2024 সালে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি 4% বেশি। যুদ্ধের মাঝেই ফুলে ফেপে ওঠে অনেক ব্যবসা। যারা পশ্চিমা কোম্পানির শূন্যতা পূরণ করে তারা রাতারাতি ধনী হয়ে ওঠে। নামমাত্র দামে তারা কিনে নেয় বহুজাতিক কোম্পানির ফেলে যাওয়া সম্পদ। এভাবেই তৈরি হয় নতুন এক ধনী শ্রেণী, যারা পুরনো অলিগার্ক নয়, বরং পুরোপুরি পুতিন নির্ভর। পশ্চিমারা ভেবেছিল পুরনো অলিগার্করা বিদ্রোহ করবে, কিন্তু তারা বুঝতেই পারেনি পুতিন আগেই সেই অলিগার্কতন্ত্র ভেঙে দিয়েছেন। আজকের রাশিয়ায় ধনীরা ক্ষমতার অংশ নয়, তারা ক্ষমতার যন্ত্র। আর এটাই ছিল পুতিনের সবচেয়ে বড় চাল, ধনীদের শক্তি ভেঙে দিয়ে তাদেরকে রাষ্ট্রের কর্মচারীতে পরিণত করা। ফোর্বসের হিসাব বলছে যুদ্ধের শুরুতে কিছুটা ধাক্কা খেলেও এখন রাশিয়ার বিলিয়নিয়ারের সংখ্যা রেকর্ড 140। তাদের মোট সম্পদ প্রায় যুদ্ধপূর্ব সময়ের সমান। কিন্তু পার্থক্য এক জায়গায়, তারা সবাই নীরব। এই নীরবতাই প্রমাণ করে পশ্চিমাদের কৌশল কোথায় ব্যর্থ। নিষেধাজ্ঞা দিয়ে পুতিনকে একা করার বদলে তারা রাশিয়ার ভেতরের সবাইকে তার চারপাশে ঠেলে দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন পশ্চিমা পদক্ষেপ রাশিয়ার ধনীদের সামনে কোনো বিকল্প রাখেনি, পক্ষ বদলানোর রাস্তা বন্ধ ছিল। ফলে তারা বাধ্য হয়েছে পুতিনের যুদ্ধযন্ত্রে জ্বালানি হতে। সবচেয়ে বড় বিষয়, পুতিন এই সংঘাতকে ব্যবহার করেছেন ক্ষমতা আরও কেন্দ্রীভূত করতে। রাজনীতি, অর্থনীতি, ব্যবসা সব এক হাতে। যুদ্ধ দীর্ঘ হলে তার নতুন অনুগত ধনীদের ভবিষ্যৎ নিরাপদ, শান্তি বরং তাদের জন্য ঝুঁকি। আজ তাই প্রশ্নটাই বদলে গেছে, পুতিন কি নিষেধাজ্ঞায় দুর্বল হয়েছেন, নাকি এই নিষেধাজ্ঞাই তাকে আরো শক্ত করেছে? ইউক্রেন যুদ্ধ শুধু ময়দানে নয়, কৌশলের খেলায়ও চলছে। আর সেই খেলায় আপাতত পশ্চিমারা বুঝে উঠতেই ব্যস্ত তারা ঠিক কোথায় ভুল করেছিল। আফ্রিদা ইফরাত, নিউজ 24।